জনগণের ঐকমত্যের বাইরে তো কোনো সংবিধান না, জনগণের ঐকমত্যের বাইরে কোনো আইন বিধানও কাজ করে না। ফলে হ্যাঁ, সেটা আমরা যেটা সেটা একটি আপনার আপনার কথা এখানে খুবই যৌক্তিক। সেটা মানে খুবই আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে এরকম ঘটনাগুলো মানুষের ইতিহাসে, রাষ্ট্রের ইতিহাসগুলোতে ব্যাপক দেখা গেছে। তবে একটা ব্যাপার কিন্তু এখনো আহ, আপনার একটা সংশয়ের মধ্যে বা এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছে, যে জুলাইয়ের যে কোটা বিরোধী আন্দোলনটা হলো বিশেষ করে, জি এটাকে বিপ্লব, এটাকে অনেকেই বিপ্লব বলতে চাচ্ছেন না। এমনকি এই জুলাইয়ের আন্দোলনের পক্ষে ছিল এরকম অনেকেই আবার এটাকে নিয়ে প্রশ্ন তুলছেন। বিপক্ষে যারা ছিলেন তারা তো বলবেনি, সেটা আমরা জানি, কিন্তু পক্ষে যারা ছিলেন, যারা প্রোফাইল লাল করেছিলেন, তাদের মধ্যেও অনেকে বলছেন যে জুলাইয়ের এটাকে আদৌ কোটা বিরোধী আন্দোলনটাকে বিপ্লব বলা যায় কিনা। কেননা আপনি জানেন একটা বিপ্লবের একটা আদর্শ থাকে এবং তাদের একটা ডিক্লারেশন থাকে, একটা উদ্দেশ্য থাকে, এবং সেখানে আমরা দেখলাম জুলাই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন হলো, কিন্তু যার শুরু হয়েছিল এরকম যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই না, এবং আমরা দেখলাম যে আন্দোলন সাকসেস হওয়ার পরে বঙ্গবন্ধুর স্কাল্পচারের উপরে প্রস্তাব করতে দেখলাম। মানে ব্যাপারটা এরকম ঘটে গেল। এবং এটাকে আসলে আপনি বিপ্লব বলবেন কিনা, বা এই অভ্যুত্থানটা বা বিপ্লব, এটাকে অভ্যুত্থান বা বিপ্লব কিভাবে শনাক্ত করা যায়, ব্যাপারটা না, একটু একটা যদি একটা clear- একটা বিষয় তো হলো, এখন তো আমরা কেউ এটাকে বিপ্লব বলছি না, এখন আমরা সবাই এটাকে গণ অভ্যুত্থান বলছি। ঠিক আছে, আপনার কথা সত্য। তাত্ত্বিকভাবে বিপ্লবের একটা ঘোষণাপত্র থাকে, বিপ্লবের একটা পরিকল্পনা থাকে, এরপর একটা বিপ্লবী সরকার বিপ্লবের একটা তৈরি হয়। পার্টি থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকে। এখন এখানে যে কথাটা আপনি তুলেছেন, দেখেন আমাদের এই আন্দোলনকে আপনি যদি বৃহৎ ভাবে দেখেন, সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে একটা আন্দোলন করে আসছিলাম। আমি নিজেও আমার এখন প্রতিদিন আমি যেটা করি সেটা হচ্ছে আমার ওই আগের বছরের আজকের দিনের কর্মকাণ্ডটা আমি ফেসবুক খুলে দেখি। তা আমরা দেখছি, আপনি যদি দেখেন 2024 সালের এই সময়টাতে আমাদের কি হয়েছিল। প্রথমত হচ্ছে একটা একটা ডামি ইলেকশনের পরেই দেখা যাচ্ছে যে একটা বাজেট দেয়া হয়েছে। হ্যাঁ, এবং বাজেটের পরপরই আমরা দেখছি যে সরকারের এমন কিছু দুর্নীতির পরিস্থিতি চলে আসছে। আপনার বেনজিরের দুর্নীতি, আপনার ওই যে এনবিআর এর মতিয়ারের দুর্নীতি, ছাগল বাজেটের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, সরকারের দামি বাজেটের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। ঠিক সেই কারণ আদালতের রায় কিন্তু হয়েছে সরকারের বিরুদ্ধে, সরকারের প্রজ্ঞাপনের বিরুদ্ধে। তাহলে সরকারের প্রজ্ঞাপনের বিরুদ্ধে যখন কোনো রায় হয়, সরকার তো সেটার বিপক্ষে থাকার কথা না। আমরা দেখলাম যে সরকার ও তার বিরুদ্ধে যে রায় হয়েছে তার পক্ষে সরকার কাজ করছে। ফলে এই আন্দোলন যেটা শুরু হয়েছে, প্রথম দিকে কিন্তু এই আন্দোলনটাকে সন্দেহ করা হয়েছিল, এবং এটা একটা নেরেট কোটা সংস্কারেরই আন্দোলন ছিল। কিন্তু যখন সেটাকে মিসহ্যান্ডেল করা হয়েছে, যখন সেখানে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে আক্রমণ করা হয়েছে, যখন সেখানে রাজাকারের নাতিপুতিরা কোটা চায় বলা হয়েছে, তখন এটা ভিন্ন মাত্রায় গিয়েছে। এবং যখন ছাত্রদের গায়ে হাত তোলা হয়েছে, আপনার মনে থাকার কথা, বিএনপি কিন্তু প্রথমে হ্যাঁ, বলেছিল যে আমরা এই আন্দোলনের অংশ না, এটা ছাত্রদের অংশ, আমরা এই আন্দোলনকে ওন করি বা নৈতিকভাবে সমর্থন করি, কিন্তু আমরা এই আন্দোলনে পার্টিসিপেটরি না। তো যখনই আপনার ছাত্রদের উপরে নির্যাতন হলো, নিপীড়ন হলো, আবু সাইদকে হত্যা করা হলো, মুগ্ধকে হত্যা করা হলো, ছাত্রীদের উপর আক্রমণ করা হলো, তখন এটা সেকেন্ড ডাইমেনশনে প্রবেশ করলো। এবং থার্ড ডাইমেনশনে যখন আপনি যখন এই কারফিউ দিলেন, তারপরে আপনার ইন্টারনেট বন্ধ করে দিলেন, শাটডাউন করলেন, এবং দেন হেলিকপ্টার থেকে গুলি করলেন, তখন কিন্তু হ্যাঁ, এটা আর ওই কোটার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। এটা চলে গেল গণ অভ্যুত্থানের দিকে, গণ আন্দোলনের দিকে রূপ নিল। এবং আমাদের মুক্তিযুদ্ধকেও আপনি যদি দেখেন, আমাদের মুক্তিযুদ্ধ কিভাবে এগিয়েছে। 70-এর নির্বাচন, 69-এর অভ্যুত্থান তো পাকিস্তানের ফ্রেমওয়ার্কের মধ্যে ছিল। 70-এর নির্বাচন তো পাকিস্তানের সরকারের অধীনেই হয়েছে। কিন্তু নির্বাচনের ফলাফল যখন বাতিল করে আপনি 25শে মার্চের গণহত্যা চালিয়েছে, তখন কিন্তু এটা স্বাধীনতা রূপ লাভ করেছে। ফলে এই যে আন্দোলন না বিপ্লব না গণ অভ্যুত্থান, এই তাত্ত্বিক বিতর্ক এইখানে আমরা করতে পারবো। এইখানে একটু ছোট্ট একটু বিষয় আছে, যে সেটা হলো গিয়ে আপনার আহ আন্দোলনটা যেভাবে গড়ে উঠেছিল, সেটার যে বয়ানটা আমরা সেই সময় থেকে পাচ্ছি বা দেওয়া হচ্ছে, ঠিক তার বিপরীত বয়ানগুলো কিন্তু নানাভাবে উঠে আসছে, মেটিকুলাস ডিজাইনের প্রসঙ্গ উঠে আসছে, এবং তার পিছনে এক ধরনের ষড়যন্ত্রের ব্যাপারগুলো উঠে আসছে।
একাত্তরের যুদ্ধের ক্ষেত্রটা ছিল একটি দেশ স্বাধীন হওয়ার ব্যাপার। এইখানে ছিল আপনি যদি এটাকে বিপ্লব না বলেন, অভ্যুত্থান বলেন, তাহলে এখানে একটি সরকার পতনের বিষয়। সরকার পতনের সাথে সাথে কিন্তু রাষ্ট্রের বিপর্যয় হয় না, কেননা যারাই এই অভ্যুত্থান গুলো করে তারা একটি দায়িত্বশীল পক্ষ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যেটা দেখলাম জুলাই এই আগস্টের সরকার পতনের পরপরই আওয়ামী বিরোধিতার নামে মুক্তিযুদ্ধ বিরোধী একটা তীব্র তৎপরতা, এবং বিষয়টি আপনি কিভাবে দেখেন জনাব ডক্টর কলিমুল্লাহ? দেখুন, আপনার রাসায়নিক বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল, বা আপনার সেই 1917 সনে দুনিয়া কাঁপানো তৎকে আপনার শ্বেত বিপ্লবী এবং লাল বিপ্লবীদের যে দ্বন্দ্ব, সেটি নির্ধারণ করে দিয়েছিল বিপ্লবের ফলাফল। এখন বলশেভিক এবং মেনশেভিক এই যে অধ্যায়, সেটা থেকে আমরা আমাদের কনটেক্সটে পাকিস্তান আমলে মজা করে বলতাম আইয়ুব খানের যে ক্ষমতা দখলের যে ব্যাপারটি 1958-তে, সেটি অক্টোবর মানে লেনিনের অক্টোবর বিপ্লব, আইয়ুব খানের অক্টোবর বিপ্লব। এখন সেখানে আমরা দেখেছি যে আপনার ইস্কান্দার মির্জা, যিনি তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, এবং তাকে আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হতো, বা এই পূর্বাংশকে রিপ্রেজেন্ট করা হতো এই যুক্তিতে তাকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়া হয়েছিল পাকিস্তানের কাঠামোতে, কারণ তিনি ছিলেন মীর জাফর আলী খানের উত্তরসূরি। এখন জেনারেল আইয়ুব খান প্রতিদিন সকালবেলা এসে স্যালুট করতেন প্রেসিডেন্টকে। একদিন সকালে এসে স্যালুট না করে দাঁড়িয়ে আছেন দেখে আপনার ইস্কান্দার মির্জা জিজ্ঞেস করলেন, হোয়াই আর ইউ নট স্যালুটিং মি আইয়ুব? তিনি বললেন, ইউ আর নো লঙ্গার দ্য প্রেসিডেন্ট। তো আশ্চর্য হলেন যে কেন? যে আমি তো আপনাকে স্যালুট করতাম, আপনি সংবিধানের কারণে, সংবিধান আপনি সাসপেন্ড করে দিয়েছেন, ইউ আর নো লঙ্গার প্রেসিডেন্ট, আই এম নট বাউন্ড টু স্যালুট ইউ। আমি বলতে এসেছি আপনি আপনার ব্যাগ গুছিয়ে নেন এবং আর্লিয়েস্ট ফ্লাইট ধরে লন্ডন চলে যান, আই উইল টেক অফ। তো এই যে বিষয়গুলো, সেগুলো পূর্ব দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে উল্লেখ আছে, এবং আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে এখন যাচ্ছি, ওই যে আইএসপিআর এর পক্ষ থেকে যে তালিকাটি হাজির করা হয়েছে, সেখানে মাননীয় প্রধান তৎকালীন বিচারপতি এবং মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের নাম উল্লেখ আছে, যে তারা দুজন 5 তারিখ থেকে সেনানিবাসে আশ্রয় নিচ্ছিলেন। এবং যে সময়টার কথা উল্লেখ মঞ্জু ভাই বলেছেন, যেহেতু আইএসপিআর একটা এমন অথরিটি, এটি আপনার সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অথরিটি বা আউটলেট, সেটিকে আপনি স্যাটাসাইড করা খুব মুশকিল, বিশেষ করে আপনি নিজে একজন সংবাদ মাধ্যমের মানুষ, অথরিটেটিভ একটা সোর্স। এখন এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার ব্যাখ্যা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত ছিল। মঞ্জু ভাই সরকারের অংশ নন, তিনি আপনি আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমরা নাগরিক, এবং আপনি একজন গুরুত্বপূর্ণ নাগরিক, আবার মঞ্জু ভাই একটি রাজনৈতিক দলের প্রধান। হ্যাঁ, আপনারা দুজনই খুবই মানে বলার মতো জায়গার মানুষ আর কি, যেহেতু মানে কি বলে যে যারা যে সমস্ত নাগরিকরা একটা দেশের মানুষের চিন্তা অথবা পলিটিক্যালি নেতৃত্ব দেয়, তাদের এটা বলার একটা জায়গা আছে। তো সেই জায়গা থেকে মঞ্জু ভাই এবং আমরা কিন্তু খোলামেলা আলোচনা করছি বিষয়গুলো নিয়ে, ফুড ফর থট, যাতে বিষয়গুলো নিয়ে স্পষ্টতা আসে এবং একটা যৌক্তিক ভিত্তি তৈরি হয়। আপনার এখন আমরা দাঁড়িয়ে আছি, প্রফেসর বলতে যাচ্ছেন আমরা অথরিটি না, আমরা তো বলতেই পারি, আমাদের মতামত আমরা দিতেই পারি। তো সেই জন্য এই বিষয়গুলো যেহেতু ফরফ্রন্টে চলে এসছে, সরকারের পক্ষ থেকে একটা প্রেস নোট হাজির করা যেত, একটা পরিষ্কার ব্যাখ্যা যদি আসতো, তাহলে কিন্তু আমি মনে করতাম যে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরিতে এক ধাপ আমরা অগ্রসর হয়েছি। মানে এই ধরনের বিতর্কগুলো কিন্তু নানান রকমের জনমনের সন্দেহ, অস্পষ্টতার জন্ম দেয়, এবং এই জন্য অনেকেই বিশ্বাস করতে নারাজ যে সহসা নির্বাচনটি হবে। খেয়াল করে দেখেন, নির্বাচন কবে হবে?
ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন এবং মাননীয় প্রধান উপদেষ্টা জাতির